দেখো আলো অধ্যায়ের গত ইউনিটে তার আলো কি এবং তার সূত্র, আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এগুলি আমরা পড়েছিলাম। ঠিক আছে, দেখো আজকে শিখব কি যে আলোর যে প্রতিফলন হয়, এই প্রতিফলনটা দুই রকম হয়ে থাকে। আলোর প্রতিফলন কত প্রকার? দুই প্রকার। লিখে রাখো। দেখো আলোর প্রতিফলন কয় প্রকার? দুই প্রকার। আলোর প্রতিফলন হলো দুই প্রকার। এক নম্বর হলো নিয়মিত প্রতিফলন, দুই নম্বর হলো বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন নাম্বার 2 হলো বিক্ষিপ্ত প্রতিফলন। এখন দেখো নিয়মিত প্রতিফলন কোনটা এবং বিক্ষিপ্ত প্রতিফলন কোনটা। যদি এমন হয় যে এই যে একটা তল আছে, এখানে একটা মসৃণ তল নিলাম আমরা, এবং এই তলের মধ্যে কতগুলি যদি আলোক রশ্মি যেগুলি পরস্পরের সমান্তরালভাবে এসে পড়ে, সাপোজ এখান থেকে এভাবে এসে পড়বে, এই যে প্রত্যেকটাই আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল, তাই না? যদি কোনো তলের মধ্যে কতগুলি সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়, আপতিত হওয়ার পর কি হয়? প্রতিফলিত হয়। প্রতিফলিত হওয়ার সময় যদি তারা পরস্পরের সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তখন ওই দলের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এটা হলো নিয়মিত প্রতিফলন। আর দেখো যে তলের মধ্যে এসে আলোক রশ্মিগুলি পড়লো, এই তলটা কেমন? একদম মসৃণ। তাহলে তলের প্রয়োজন হয় মসৃণ। তো এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে নিয়মিত প্রতিফলনের জন্য কি রূপ তলের প্রয়োজন? কি লিখবো? মসৃণ। দ্বিতীয় নম্বর হলো কোন ধরনের প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুটোটাই পরস্পরের সমান্তরাল হয়। কোন ধরনের প্রতিফলন? নিয়মিত প্রতিফলনে। কারণ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে রশ্মিগুলি পরস্পরের সমান্তরালে এসে আপতিত হয়, প্রতিফলনের পর সেটা পরস্পরের সমান্তরালভাবে চলে যায়। তাহলে আমরা ডেফিনেশনটা কি বলবো নিয়মিত প্রতিফলনের? বলবো কোনো মসৃণ তলে, কি তলে? মসৃণ তলে। কোনো মসৃণ তলে কতগুলি আলোক রশ্মি পরস্পরের সমান্তরালভাবে এসে আপতিত হলে, যদি প্রতিফলনের পর পরস্পরের সমান্তরালভাবেই প্রতিফলিত হয়, তাহলে ওই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তারপর আসো বিক্ষিপ্ত প্রতিফলন কি। দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের সময় যদি আমার তলটা এরকম হয়ে থাকে, সাপোজ এরকম একটা তল নিলাম আমরা, ঠিক আছে? এবার কতগুলি আলোক রশ্মি যারা পরস্পরের সমান্তরালভাবে এসে পড়বে, দেখো একটা রশ্মি দিলাম এখানে আর একটা সমান্তরাল এসে এখানে পড়বে। দেখো এই যে কতগুলি সমান্তরাল আলোক রশ্মিগুলি যখন কোনো একটা তলটা কেমন? মসৃণ না অমসৃণ? অমসৃণ। তলটা হলো অমসৃণ। কতগুলি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে এসে আপতিত হলে প্রতিফলনের পর, দেখো যে রশ্মিটা এসে এখানে পড়লো সে প্রতিফলিত এদিকে যাবে, তাই তো? আর যে রশ্মিটা এসে এখানে পড়লো, বলতো সে কি এটা ভেদ করে যেতে পারবে এখানে? সে যাবে কোন দিকে? এরকম ভাবে। আর যে এখানে পড়লো, এই অ্যাঙ্গেল পড়লে সে হয়তো ফিরে যাবে এইদিকে। দেখো কারণ উপর যাওয়ার জায়গা নেই, এটা তাকে আটকে যাবে, তাই না? যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। দেখো এই ডায়াগ্রামের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? আপতিত আলোক রশ্মিগুলো পরস্পরের কি সমান্তরাল, আর যেগুলি প্রতিফলিত হলো এগুলো কি পরস্পরের সমান্তরাল না। দেখো একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মানে কতগুলি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হলে প্রতিফলনের পর যদি তারা পরস্পরের সমান্তরাল না হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে,
তখন ওই দোলনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এখন যদি শর্ট কোশ্চেন বলে যে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কি রূপ তলের প্রয়োজন, কি হবে? অমসৃণ তল। এখন দেখো আরেকটা কথা হলো যে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। মনে রাখবে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে চোখ ঝলসে যায়। কারণ কি? কারণ যতগুলি আলোক রশ্মি এসে তার তলের মধ্যে পড়বে সবগুলি পরস্পরের সমান্তরালভাবে যায়, এবং সমান্তরালভাবে যাওয়ার কারণে যদি কোনো একটা ব্যক্তি মনে করে এখানে দাঁড়িয়ে থাকে এবং তার চোখ রেখে থাকে, একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে রইল, ঠিক আছে? এবার যতগুলি আলোক রশ্মি এসে এখানে পড়লো সবগুলি তো সোজাসুজি গিয়ে কোথায় পড়বে? তার চোখের মধ্যে পড়বে, তাই তো? যখন সবগুলি রশ্মি একসাথে চোখে পড়বে তখন আমাদের চোখ ঝলসে যাবে। তাই বলা হয় কোন প্রকার প্রতিফলনে চোখ ঝলসে যায়? নিয়মিত প্রতিফলনে চোখ ঝলসে যায়। এবার হলো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে এখানে তার চোখের দিকে হয়ে থাকে, ঠিক আছে? এখন দেখো অমসৃণ তল রয়েছে, অনেকগুলি আলোক রশ্মি এসে পড়লো তার মধ্যে, কিন্তু প্রতিফলিত হওয়ার সময় কয়টা রশ্মি পৌঁছলো এখানে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী? একটা। মানে কি বুঝলাম? যে যতগুলো আলোক রশ্মি এসে পড়ুক না কেন আমাদের চোখের মধ্যে পৌঁছবে একটা কম সংখ্যক আলোক রশ্মি, কারণ বাকিগুলো কি হয় চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ে যায়। এই কারণে বিক্ষিপ্ত প্রতিফলনে চোখ ঝলসে যায় না। বুঝতে পারলে? তাহলে কোন প্রকার প্রতিফলনে চোখ ঝলসে যায়? নিয়মিত। কোন প্রকার প্রতিফলনে চোখ ঝলসে যায় না? বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলনের জন্য কি রূপ তলের প্রয়োজন হয়? মসৃণ। আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ। নেক্সট নাম্বার 2 পড়বে যে বিক্ষিপ্ত প্রতিফলন রয়েছে, এই বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার। বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার। দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার কি কি হতে পারে? আমরা যে বিভিন্ন বই পড়ি ওই বইয়ের পেজগুলো দেখবে একটু খসখসে হয়, আঙুল দিয়ে ধরে দেখো একটু খসখসে হয়। বই হোক বা আমরা যে খাতায় লিখি ওই খাতাগুলি কি হয়? খসখসে হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট বলবে যে বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহার, ফার্স্ট বলবে যে বইয়ের পাতা অমসৃণ হওয়ার কারণে তার মধ্যে আলোক রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এবার বিক্ষিপ্ত প্রতিফলন হলে আমাদের কি সুবিধা? আমরা কি জানি বিক্ষিপ্ত প্রতিফলনে আলোক রশ্মি কি হয়? চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই আমরা যে কোনো অবস্থান থেকে বসে ওই বইয়ের লেখাগুলি স্পষ্ট দেখতে পাই বা পড়তে পারি। বুঝতে পারলে? আর যদি বইয়ের পাতা বিক্ষিপ্ত না হয়ে অর্থাৎ অমসৃণ না হয়ে মসৃণ হতো তাহলে কি হতো? ঘরের মধ্যে লাইট জ্বালানোর পর অথবা দিনের বেলা সূর্যের আলোক রশ্মি যখন এসে পড়বে তার মধ্যে, তাহলে যে দিক দিয়ে এসে পড়তো তার ঠিক সেম অ্যাঙ্গেলে বের হয়ে চলে যেত। তাহলে সামনে বই থাকা সত্ত্বেও তুমি যদি তার অপোজিট ডাইরেকশনে লেফট রাইট বসে থাকতে ওই লেখাগুলি তোমরা দেখতে পেতে। একমাত্র আলোক রশ্মি যে অ্যাঙ্গেলে পড়ছে তার নিয়মিত প্রতিফলনের জন্য যে দিকে সে বের হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিফলিত হচ্ছে ওই অ্যাঙ্গেলে বসে থাকা কোনো ব্যক্তি লেখাগুলি পড়তে পারত। এ হলো সুবিধা বিক্ষিপ্ত প্রতিফলনের। ফার্স্ট পয়েন্ট কি লিখবো? যে বিক্ষিপ্ত প্রতিফলনের কি করে বইয়ের পাতায় অমসৃণ হওয়ার কারণে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এবং বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে আমরা যে কোনো অবস্থান থেকে বইয়ের লেখাগুলিকে স্পষ্ট পড়তে পারি বা দেখতে পাই। ফার্স্ট গেল। নাম্বার 2 বলবে যে বিক্ষিপ্ত প্রতিফলনের একটা ব্যবহার, যেমন অন্ধকার ঘরের মধ্যে যদি একটি মোমবাতি জ্বালানো হয় তখন কি এমন হয় যে ওই ঘরের শুধু পার্টিকুলার একটা জায়গায় আলোকিত হয়েছে নাকি পুরোটা আলোকিত হয়? অথবা ঘরের কোনো একটা কর্নারে যদি আমরা লাইট জ্বালিয়ে দিই তাহলে এটা কি এমন হয় যে যে কর্নার দেওয়া হয়েছে কর্নারটাই আলোকিত বাকি ঘরটা অন্ধকার হয় না? তো কেন হয় না? কারণ হলো একটাই, কারণ হলো আমাদের ঘর কি হয় দেওয়ালগুলি অমসৃণ হয়। দেখবে অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি বা কোনো আলো জ্বালালে সম্পূর্ণ ঘরটি আলোকিত হয়ে যায়। কারণ হলো ঘরের দেওয়াল কি হয় অমসৃণ হওয়ার কারণে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আর যদি বিক্ষিপ্ত না হতো, ধরে নাও যে কোনোটা ঘর একদম কাঁচ দিয়ে তৈরি করা আছে, বড়টা হল ঘর সম্পূর্ণ কাঁচের তৈরি, তখন কি হতো যদি তুমি
কোনটা মোমবাতি কোনো কাছে করে একটা জায়গায় জ্বালাতে ওই রিফ্লেকশনের কারণে যতটুকু গিয়ে আলোক রশ্মি পৌঁছতো পার্টিকুলার ওই জায়গাটা আলোকিত হতো, বাকি ঘরের সম্পূর্ণ অংশটাই অন্ধকার হয়ে থাকতো। ওখানে কি হতো? নিয়মিত প্রতিফলন হতো। বুঝতে পেরেছো? তো লিখতে হবে বিক্ষিপ্ত প্রতিফলন ব্যবহার। একটা হলো বইয়ের পাতা অমসৃণ হওয়ার কারণে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, যে কারণে আমরা যে কোনো অবস্থান থেকে লেখাগুলি স্পষ্ট পড়তে পারি। 2 নম্বর বলবে কি, অন্ধকার করে মোমবাতি বা কোনো আলোক রশ্মি জ্বালালে সম্পূর্ণ ঘরটি আলোকিত হয়ে যায়, কারণ এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ঠিক আছে? 3 নম্বর বলতে পারো সিনেমার পর্দা। সিনেমার পর্দা কি হয়? অমসৃণ করা হয়। সিনেমার পর্দা অমসৃণ করার কারণে কি হয়? তার মধ্যে যে আলোক রশ্মি পড়ে এগুলি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার কারণে হল ঘরে বসে থাকা যে কোনো অ্যাঙ্গেল থেকে ব্যক্তিটা বা যে কোনো কর্নার থেকে ব্যক্তিটা ওই প্রতিবিম্বটি দেখতে পায়, অর্থাৎ ছবি দেখতে পায়। এই কারণে হল ঘরের যে সিনেমার পর্দা রয়েছে পর্দাকে অমসৃণ করা হয়। বুঝতে পারলে? তো বিক্ষিপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলন কনসেপ্ট ক্লিয়ার তো? কোন ডাউট আছে? নেক্সট, তারপর বলতে পারে যে বইয়ের পাতা, এখন যেটা বললাম প্রশ্ন থাকতে পারে যে বইয়ের পাতা ও সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? দুটোটাই সাথে আসবে না, আসলে শুধু বইয়ের পাতা আসতে পারে নতুবা সিনেমার পর্দা আসতে পারে। দুটো কনসেপ্ট একটাই, তার জন্য একসাথে লিখে নিলাম। ঠিক আছে? ফার্স্ট, বইয়ের পাতা কেন সাদা করা হয়? এগুলো তো বললাম। বইয়ের পাতা সাদা হওয়ার কারণে সাদা অংশটুকু আপতিত আলোক রশ্মিকে শোষণ করে না, প্রায় শোষণ করে না বললেই চলে। বেশিরভাগ আলোক রশ্মিকে সে প্রতিফলিত করে দেয়। যেহেতু বেশিরভাগ আলোক রশ্মিকে প্রতিফলিত করে দেয়, সেই কারণে লেখাগুলিকে আমরা স্পষ্ট দেখতে পাই। এবং খসখসে হওয়ার কারণে কি হয়? আপতিত আলোক রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয়, যার কারণে যে কোনো অবস্থান থেকে আমরা লেখাগুলি স্পষ্ট পড়তে পারি বা দেখতে পাই। শেষ প্রথমটা। নেক্সট, যদি বলে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন? আবার সেম কনসেপ্টে বলবে যে সিনেমার পর্দা সাদা হওয়ার কারণে তার মধ্যে আপতিত আলোক রশ্মিগুলি প্রায় শোষিত হয় না বললেই চলে। সম্পূর্ণভাবে কি হয়? প্রতিফলিত হয়ে যায়, যার কারণে ছবিটাকে স্পষ্ট এবং উজ্জ্বল দেখা যায়। মনে থাকবে, সিনেমার পর্দা সাদা হওয়ার কারণে কি হয় না? আপতিত আলোক রশ্মিগুলি প্রায় শোষিত হয় না বললেই চলে। মোটামুটি সবটা অংশে কি হয়? প্রতিফলিত হয়ে যায়, যার কারণে ছবিটা স্পষ্ট এবং উজ্জ্বল দেখতে পাই। ফার্স্ট, সাদা হওয়ার কারণে এটা হয়। নেক্সট স্টেপ কি বলেছে? কেন অমসৃণ করা হয়? কি বলবে? যে সিনেমার পর্দা অমসৃণ হওয়ার কারণে তার মধ্যে আপতিত আলোক রশ্মিগুলি কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কিন্তু ওই লাইনটা দেখতে হবে যে সিনেমার পর্দা অমসৃণ হওয়ার কারণে তার মধ্যে আপতিত আলোক রশ্মিগুলির কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়, যার কারণে আলোক রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং হলঘরের যে কোনো অবস্থান থেকে দর্শকরা ছবিটাকে দেখতে পায়। ক্লিয়ার নেই? এ হলো দুটো কনসেপ্ট। নেক্সট পড়তে পারো যে উষা কি? উষা কি? আর হলো গুধূলি কি? উষা কি এবং গুধূলি কি? দেখো, উষা এবং গুধূলি বলতে আমরা কি বুঝি? ফার্স্ট, উষা দেখবে প্রভাতে সূর্য উদিত হওয়ার আগেও মানে আকাশে সূর্য দেখা যায় না, তারপরও আমাদের পৃথিবীর একদম ঘুরবে যেটা বলছি একটা অংশ আলোকিত হয়ে থাকে। অন্ধকারে কেটে গিয়ে একটা আলোকিত অংশ দেখা যায়, কিন্তু আকাশে তাকিয়ে দেখবে তখন সূর্য এখনো উদিত হয়নি, সূর্য দেখা যায় না। তাহলে উষা বলতে আমরা কি বলবো? যে সূর্য উদয়ের কিছুক্ষণ আগে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অবস্থা কেটে গিয়ে কিছুটা আলোকিত হয়। পৃথিবীর সূর্যোদয়ের আগে কিছুটা আলোকিত হওয়ার যে অবস্থাটা তাকে বলা হয় কি? উষা। তারপর কি বলবো? গুধূলি কি? গুধূলি হলো সেমভাবে
সূর্য অস্ত যাওয়ার পরেও, ঠিক আছে, সূর্য অস্ত যাওয়ার পরেও পৃথিবী সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয় না, কিছুটা সময় ধরে আলোকিত অবস্থায় থাকে। তো সূর্য অস্ত যাওয়ার পর কিছুটা সময় ধরে পৃথিবীর এই আলোকিত অবস্থাকে বলা হয় তার গোধূলি। ঠিক তারপরে পড়বে যে প্রতিবিম্ব কি। দেখো প্রতিবিম্ব কি। প্রতিবিম্ব কি, এটি কত প্রকার ও কি কি, এটি কত প্রকার ও কি কি। দেখো প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি। প্রতিবিম্ব বলতে আগে আমরা ডায়াগ্রাম আকারে বুঝি, তারপর তার ডেফিনিশনটা করব। লেন্স। উত্তর লেন্স নিলাম। এখন এটা হলো কি একটা প্রধান অক্ষ, এটা বলবো আমরা প্রধান অক্ষ। হয়েছে। এখন যদি প্রধান অক্ষের উপরে কোনোটা বস্তু রাখি, আমরা এখানে একটা বস্তু রাখলাম পি, তার থেকে কি হবে, অনেকগুলো আলোক রশ্মি গিয়ে লেন্সের মধ্যে পড়বে। সাপোজ এখান থেকে এভাবে পড়লো, এভাবে এই লেন্সের মধ্যে গিয়ে পড়লো, পড়ার পর কি হবে, এখান থেকে প্রতিসৃত হয়ে অন্যদিকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার কারণে দেখো এই আলোক রশ্মিগুলি পরস্পরকে এই পি ড্যাশ অথবা পি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম বস্তু ছিল কোনটা, এটা না পি, এখানে ছিল বস্তুটা। আর লেন্স দিয়ে যখন প্রতিসৃত হয়েছে তখন কি দেখলে যে এখানে পি প্রাইম ওখানে মিলিত হয়েছে। তো এই দ্বিতীয় যে বিন্দুটা আছে এই বিন্দুটাকেই এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। অথবা যদি কোনো একটা সমতল দর্পণ নিয়ে আমরা দেখো, একটা সমতল দর্পণ নিলাম, তার প্রধান অক্ষ হলো এটা, বুঝতে পারছো তো, দেখি একটা প্রধান অক্ষ। ধরে নাও যে এই প্রধান অক্ষের উপর কোনো একটা বস্তু আছে, প্রধান অক্ষের উপর কোনো একটা বস্তু আছে। ধরলাম বস্তুটা মনে করো এখানে আছে, এখানে তার কি বস্তুর অবস্থানটা, এবং এই যে বস্তুটা আছে তার থেকে অনেকগুলি আলোক রশ্মি এসে এই সমতল দর্পণের উপর পড়বে। কি করবো আমরা, এই দর্পণের উপর কতগুলি আলোক রশ্মি এসে পড়বে। সাপোজ ধরে নিই আমরা এর উপর পড়বে, এখানে পড়েছে একটা, হ্যাঁ এখানে পড়েছে একটা, পড়তে তো পারে। পড়ার পর দেখো যেহেতু সে দর্পণ, সে তো আর বের হয়ে যেতে পারবে না, কি হবে, প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে গেল, মানে এদিক দিয়ে বের হয়ে গেল, এই পড়লো এইভাবে বের হলো, এইভাবে পড়লো এইভাবে বের হলো। তো তার আগে পরস্পরকে ছেদ করেছে কোথাও করেনি। যদি আমরা পেছন দিয়ে বাইরে দিয়ে থাকি, দেখো পেছন দিয়ে বাইরে দিলে তারা পরস্পরকে একটা বিন্দুতে কি করে ছেদ করে। এটা যদি আমি পি ধরি, এটা কি হবে পি প্রাইম। তাহলে দেখো কোন ব্যক্তি যখন এখান থেকে দেখবে, তার চোখ যদি দিকে থাকে, সে যখন এখান থেকে দেখবে বস্তুটা ছিল কোথায়, এখানে ছিল, তো তার কি মনে হবে, দর্পণের ভিতরে এখানে আছে বস্তুটা, যেটা আমরা যখন কোনো আয়নার সামনে দাঁড়াই মনে হয় না যে দর্পণের ভিতরে আমরা আছি। প্রতিবিম্ব তার ভিতর তৈরি হয়তো, এটা সমতল দর্পণ, এটাই হলো আমাদের সামনে যে থাকা দর্পণটা। দেখবে আমরা এখানে দাঁড়িয়ে থাকলেও মনে হবে যে আমরা এত দূরে ওইখানে দাঁড়িয়ে আছি, দর্পণের ভিতরে মনে হয় তো। এটা এই কারণে হয়, ওই দ্বিতীয় যে বিন্দুটা আছে এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। হলো। এখন ডেফিনিশন আমরা কিভাবে বলবো, এভাবে বলবো যে কোন একটি বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুলি দর্পণ দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। ক্লিয়ার?
এবং এই প্রতিবিম্ব কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার, একটা হয় সদ্বিম্ব, একটা হয় অসদ্বিম্ব। সদ্বিম্ব ও অসদ্বিম্ব। দেখো সদ্বিম্ব এবং অসদ্বিম্ব কোনটাকে বলা হয়? যেমন দেখো এই যে এখানে এটা ছিল, এই বস্তু থেকে যখন এই লেন্সের মধ্যে কি পড়লো আলোক রশ্মিগুলি, পড়ার পর প্রতিসৃত হয়, দেখো একটা বিন্দু মিলিত হয়ে গেল না, ডাইরেক্ট কিন্তু মিলিত হয়েছে, এটা যে রশ্মিটা গেল সেটাই কারক হয়ে গিয়ে এখানে মিলিত হলো, মানে এটা মিলিত হয়ে গেছে। আর যখন আমি সমতলের উপরে গেছি তখন রশ্মিগুলো তো ছিল এগুলো একটলি, এবং যেহেতু এইগুলো ছিল আমাদের মেন আলোক রশ্মিগুলো, ওগুলি প্রতিফলিত হয় কোন দিক দিয়ে আসলো? এদিক দিয়ে না, এটা হলো মেন। কিন্তু পেছনে যে ডট ডট দিয়েছি আমরা, এই ডটগুলি অ্যাকচুয়ালি রশ্মি ছিল এটা, মানে দর্পণের ভেতরে কি কোনো রশ্মি গিয়েছিল? এগুলো কি করেছি আমরা? কল্পনা করেছি যে পেছনের দিকে বাড়িয়ে দিলে এটা কি এখানে মনে হয় যে মিলিত হয়েছে। এটা হলো কি অসদ্বিম্ব, মানে যেখানে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যায় এবং ডাইরেক্ট মিলিত হয়ে যায়, তখন ওই বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর সদ্বিম্ব। আর যদি মিলিত না হয়, আমাদের মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, তখন হবে এটা কি? অসদ্বিম্ব। তাহলে আমরা সদ্বিম্বের ডেফিনেশন কিভাবে বলবো বলতো? সদ্বিম্বের ডেফিনেশন বলবে যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলকে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, কোনো বিন্দুতে মিলিত হয়ে যায়, তখন এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। আর অসদ্বিম্ব কোনটা বলবো? সেম ভাবে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলা হয়। মনে থাকবে?